একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। মঙ্গলবার ফরিদপুরের সালতার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সালতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু সহ অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়া থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ ডাক্তার সালাউদ্দিন বাবু। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার ও বিএনপি নেতা মোহাম্মদ শরীফুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঁশখালী পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল ইসলাম হুসাইনি। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার ধনবাড়ি উপজেলার নল্লাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ি উপজেলার নল্লাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সিএনজির চালক মারা যান। পরে আহত 2 জনকে উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিক জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। দেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের নিয়মিত সম্মানী ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের এনএস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ডাক্তার মীর নুরুল ইসলাম ও জেলা যুবদলের সভাপতি এইচ তালুকদার ডালিম সহ স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক আশিকুর রহমান নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান পশ্চিম মালিহাতা এলাকার ইরামিয়ার ছেলে। সরাইল খাটিহাতা খাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাতে সিএনজি নিয়ে আশিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মালিহাতা নামক স্থানে আশুগঞ্জ উপজেলামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। চালক আশিকুর রহমান ঘটনাস্থলে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে 20,000 ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও 4 রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফাইসাখাল এলাকায় টহল বসিয়ে মিয়ানমার থেকে নৌকায় প্রবেশের সময় সন্দেহভাজন মোহাম্মদ গফুরকে আটক করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় 60 লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা ও অস্ত্র বিক্রির উদ্দেশ্যে দেশে এনেছিল বলে স্বীকার করেছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে যানজট নিরসন, জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় মূল্য মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার গুণাগড়ি ও রামদাস মুন্সিরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ উমর সানি আকন। এ সময় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে মেসার্স তারেক ওয়েল এজেন্সি নামে এক দোকানিকে 10,000 টাকা ও মালামাল সংরক্ষণ করে রাখার দায়ে এক ফ্রুটস দোকানিকে 5,000 টাকা জরিমানা সহ মোট 4টি মামলায় 23,000 টাকা জরিমানা করা হয়েছে। এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে বলে জানিয়েছে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান।
মঙ্গলবার রাতে টাঙ্গাইলে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফৌজিয়া হাবিব খান ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে হাতেম খানের নিজ অর্থায়নে সমাজের অসচ্ছল, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর ভেতর ছিল চাল, তেল, চিনি, সেমাই, সাবান এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। উপকারভোগী অনেকেই হাতেম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গোপালগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের মধ্যে নারীও রয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বলাইকির গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। বর্তমানে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। একই গ্রামে সাইদ মোল্লার ছেলে সাকিবকে তুচ্ছ বিষয়ে গালিগালাজ করেন বুরহান মোল্লার ছেলে তুর্জা মোল্লা। বিষয়টি জানাজানি হলে সাকিবের পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে এক পর্যায়ে তুর্জা মোল্লার নেতৃত্বে লেলিন, বোরাত, তোরাব ও সোরাব সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মুক্তা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সিটিজেন ফোরাম সংগঠন অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ও মিডিয়া উপকমিশনার মোহাম্মদ রইসুদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর সিটিজেন ফোরামের সভাপতি মশিউল আলম স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক আবু নাসের, যুগ্ম সম্পাদক শওকত আলী, নিয়াজ মোহাম্মদ খান ও মকসুদুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় প্রতিজন ৩০,০০০ টাকায় বিক্রির মাধ্যমে পাচার হওয়া ২ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত জানান সিএমপির উপকমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া কিশোররা নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা। সোহান ও ইসমাইল সাগর তারা দুজনেই বন্ধু এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি গ্যারেজে কাজ করত। গত ১ ফেব্রুয়ারি কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে টেকনাফে নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করা হয় তাদের। পুলিশের উপকমিশনার বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাচার হওয়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে। সহশিক্ষা কার্যক্রম বিষয়ে আলোচনা সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলা ইউনিটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের অজহর রোড রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল হক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু সহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন নেতাকর্মীরা। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে কিশোরগঞ্জের হোসেনপুরে নেমে এসেছে আনন্দের ঢল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেট ও ফুটপাত জুড়ে মানুষের ভিড়। নতুন জামা, জুতা আর ছোট ছোট উপহারে ব্যস্ত পরিবারগুলো, শিশুদের চোখে স্বপ্ন আর উচ্ছ্বাস। দেশীয় পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড়, টেইলার্সগুলোতে দিনরাত কাজ করছেন কারিগররা। রঙিন আলোকসজ্জা আর মানুষের কোলাহলে পশ্চিমপট্টি বাজার, আজিম সুপার মার্কেট ও হকার্স মার্কেটে যেন ঈদের আবহ নেমে এসেছে। জ্বালানি তেলের পর এবার পটুয়াখালীতে সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। বাজারে বোতলজাত তেল প্রায়ই মিলছে না। খোলা তেল চাহিদার চেয়ে কম পাওয়া যাচ্ছে। গত 1 সপ্তাহের তুলনায় লিটার প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। জেলার বাজারগুলোতে খোলা সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ২১০ টাকায়, সিটি সুপার বিক্রি হচ্ছে ২০০ টাকায় ও পাম তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সরকারিভাবে দাম না বাড়ালেও কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে দাবি ভোক্তাদের। তবে পাইকারি বাজারে বেশি দামে তেল কিনতে হওয়ায় বিক্রিতেও একটু বেশি দামে করতে হচ্ছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বুধবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীর গতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী ওঠানামা করায় এই পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর কিছুটা সময় বেশি লাগছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাদ্রি মোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। তবে দুপুরের পর পোশাক কারখানা ছুটি হলে যানবাহন ও ঘরমুখী মানুষের ভিড় আরও বাড়তে পারে। নারায়ণগঞ্জ শহরের বরফকল শীতলক্ষা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র সহ 6 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী লেলিনকে আটক করা হলে তার দেয়া তথ্য মতে নবীগঞ্জ ঘাট থেকে আরও 5 জনকে আটক করা হয়। রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে 2টি পিস্তলগুলি, দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়। ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে রংপুরের ঈদের বাজার। শহর থেকে গ্রাম সবখানেই এখন ব্যস্ততা নতুন পোশাকের কেনাকাটায়। শিশু থেকে শুরু করে সবাই ছুটছেন মার্কেট আর ফুটপাতে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে। ক্রেতারা বলছেন, দাম কিছুটা বেশি হলেও ঈদের আনন্দের জন্য নতুন জামা কেনা যেন এক ধরনের বাধ্যবাধকতা। অন্যদিকে বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবারের বিক্রি অনেক ভালো। বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি ও প্যান্ট সহ ছোট বাচ্চাদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। সামনে আরও 2 থেকে 3 দিন বাকি থাকায় বিক্রি আরও বাড়বে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। আজ সকাল থেকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহন চালকরা। বিআইডব্লিউটি এর ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল জানান, দৌলতদিয়া ঘাটে 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং 5 মিনিট পর পর পাটুরিয়া থেকে লঞ্চ ছেড়ে আসছে, যাতে যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি না হয়। ঋতুরাজ বসন্ত মানে প্রকৃতির নতুন সাজ। সেন ছোঁয়া লেগেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আমের বাগানগুলোতে। মাঠের ধারে, বাড়ির আঙিনা এবং বড় বড় বাগান জুড়ে আম গাছগুলো ভরে উঠেছে সোনালী মুকুলে। কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা। কৃষি অফিস বলছে, ভালো ফল পেতে পোকামাকড় দমনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রতিনিধি মুস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাছে গাছে এখন আমের মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে ঝলমলে সোনালী মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে অনিন্দ্য সৌন্দর্যে। মিষ্টির সুবাস ছড়িয়ে পড়েছে চারিদিকে, জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে রসালো আমের মৌসুম। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া এবং কুয়াশা কম থাকায় এবছর মুকুলের পরিমাণ গতবারের তুলনায় অনেক বেশি। নিয়মিত পরিচর্যাও চলছে, ব্যাপক ফলন পাবেন বলে আশা তাদের। কোনো প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই না হয়, তা আমের ইনশাল্লাহ বাম্পার ফলন হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না হয় তাহলে, বা পোকামাকড়ের আক্রমণ না করে, তাহলে আমাদের নিজের বাড়ির চাহিদা সহ আত্মীয় স্বজনের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। গতবারের তুলনায় এবারে আমার বাড়িতে 4টি গাছ আছে, আমের গাছ। এই 4টি আমের গাছেতে মোটামুটি মুকুল এসেছে। তো যদি অনুকূল ভালো থাকে, ঝড় বৃষ্টি যদি না হয়, তাহলে আলহামদুলিল্লাহ। বাসার ভেতরে বেশ কিছু আমের গাছ আছে, অনেক মুকুল ধরেছে। যদি ঝড় বৃষ্টিতে এই মুকুল নষ্ট না হয়, আমাদের মাদ্রাসার ছাত্ররা এই আমগুলো খেতে পারবে। কাশিয়াবি মাদ্রাসার ভেতরে অনেক আমের গাছ আছে, এখানে অনেক আমের মুকুল ধরছে। কোনো যদি ঝড় বৃষ্টি না হয়, তাহলে এই আমের গাছে অনেক আম ধরবে, যা মাদ্রাসার ছেলেবেলে খাইতে পারবে। কৃষি অফিস বলছে, ফুলবাড়ী উপজেলায় আশাব্যঞ্জক আমের মুকুল এসেছে। সঠিক পরিচর্যা ও পোকামাকড় দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হলে ভালো ফলন পাবেন কৃষকরা। এক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।
যে আবহাওয়া যদি অনুকূলে থাকে আমাদের আমের ফলন ভালো হবে এবং কৃষককে আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করছি, পরামর্শ প্রদান করছি এবং তাদের সাথে আমরা সর্বক্ষণই রয়েছি। কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর উপজেলায় 30 হেক্টর জমিতে আম্রপালি, বাড়িফল, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা সহ বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবু নেমিশা, চ্যানেল এস নিউজ ডেস্ক। রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো জ্বালানি তেল, এমনটাই অভিযোগ করেছেন যানবাহন চালক ও কৃষিকাজে নিয়োজিতরা। তবে পাম্প সংশ্লিষ্টদের দাবি, চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না থাকায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এদিকে যেসব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ওইসব পাম্প থেকে তেল নিতে হচ্ছে ক্রেতাদের। ধৈর্যচ্যুতিতে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিস্তারিত রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালক থেকে শুরু করে কৃষিকাজে নিয়োজিত মানুষ। তেমনি একজন পবা উপজেলার চর শ্যামপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম নিজ এলাকার পেট্রোল পাম্পগুলোতে ডিজেল না পেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহী নগরীতে এসেছেন জমিতে সেচের জন্য ডিজেল কিনতে। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অন্তত 5টি পেট্রোল পাম্প ঘুরে তিনি শাহ মখদুম কলেজের কাছে অবস্থিত আফরিন পাম্প থেকে 5 লিটার ডিজেল কিনতে পেরেছেন। বাসা হলো আমার চর শ্যাম্পু, চরে ধান করছে, আমি ম্যাচিং আছে, ধান 5 বিঘা লাগাইছি। ও যে ওরা দিছে না, নাই তাবিলে সব তো ভদ্রা, তারপরে কাজলা সব ঘুরে আসলে বাড়িও দেখি, ওরা বলছে নাই। আমি আমাকে লিতুক তো 10 লিটার নিতে আসছে, 5 লিটার দিল ডিজেল। জি আপনার ধানে দিব, ম্যাচিং আছে, ভুয়ে পুতা ম্যাচিং আছে, পানি সেচ দিতে হবে, ধান তো শুকিয়ে যাচ্ছে এখন। এদিকে পরিবহনের জন্য পেট্রোল বা ডিজেল না পেয়ে এক পাম্প থেকে অপর পাম্পে ঘুরে ফিরছেন ক্রেতারা। এতে করে যেসব পাম্পগুলো খোলা থাকছে সেখানে দেখা দিচ্ছে দীর্ঘ লাইন, ঘটছে বাগবিতণ্ডা সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা। এলাকাতে লিচি বেশি দাম লিছে, 170 টাকা করে লিছে। ডিপুতে আসলে বন্ধ, আজকে নতুন আসছে, আমি 5 কিনা সিরিয়ালে দেখি। এখন পর্যন্ত কিন্তু বলেনি এই লাইনে যে অকটেন নাই, এখন পর্যন্ত কিন্তু বলেনি। তাহলে মানুষের মাথা ঠিক থাকবে, কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে দেবে না মানুষ, এর জন্য দায়ী কে বলেন তো? এরা না। সমস্যা হয়েছে তেল, দেখতেছেন সমস্যা তো তেলের জন্য। সিরিয়ালের পরে সিরিয়াল আসার পরে এখন বলে তেল নাই, তেল দেওয়া যাবে না। ঠিক মতো তেল পাওয়া যাচ্ছে না, তেল পাচ্ছি না। 2-3টা জায়গা থেকে ঘুরে আসছি ভাই, এখানে আসছি তা হলো মনে হয় অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, লাইনই পাচ্ছি না, খুব গ্যাঞ্জাম হচ্ছে। তবে পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের দাবি, তাদেরকে চাহিদার অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তাই অনেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাধ্য হচ্ছেন পাম্পগুলো বন্ধ রাখতে। আমরা এই মুহূর্তে পেট্রোল দিতে পারছি না, কারণ গতকালকে আমরা পেট্রোল অকটেন কোনোটা পেয়েছিলাম না, তার আগের দিন পেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা গতকাল আর গত পরশু দিন বিকালবেলা দিয়েছি হাফ গাড়ি, আর সকালবেলা দিয়েছি গতকালকে হাফ গাড়ি। আজকে আবার আমার হাফ গাড়ি পেট্রোল, হাফ গাড়ি অকটেন আসতেছে। আমার চাহিদা 9000 লিটার, পাচ্ছিল 4500 লিটার। তো এখন এই যে ঈদের আগে 2-3 দিন যেটা ডিপো খোলা আছে, প্রত্যেক পাম্পকে চাহিদা মতো তেল দিলে মোটামুটি সরবরাহটা স্বাভাবিক হয়ে যাবে। আমার পাম্প আজকে এই মুহূর্তে তেল নাই, আমার তেল আসতেছে, রাস্তায় আছে, বিকাল আসলেই দেখবেন আমি তেল সবাইকে দিতে পারছি। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য মতে জেলায় পাম্পের সংখ্যা 44টি। চাহিদা মতো সরবরাহ না থাকায় অধিকাংশ পাম্পে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।